আসসালামু আলাইকুম দর্শক। ভারত বাংলাদেশের উপরে তৃতীয় দফা রপ্তানি নিষেধাজ্ঞা দিয়েছে। এই খবরটি আজকের প্রথম আলোতে এইমাত্র দেখে আসলাম। গতকাল শুক্রবার এই ভারত এই নিষেধাজ্ঞাটা দেয় এবং বাংলাদেশের 9টি পণ্য ভারতে ঢোকাটা এখন অনেক বেশি কঠিন হয়ে গেছে। অর্থাৎ এই পণ্যগুলো কেবল মুম্বাইয়ের নবসেবা বন্দর ছাড়া অন্য কোনো বন্দর দিয়ে ঢোকা সম্ভব নয়। আর ওই নবসেবার যে বন্দরটা সেটা অনেক দূরে, এবং সেখান বাংলাদেশ থেকে ওই পণ্যটা সে পর্যন্ত যাইতে অনেক তেল খড় পোড়াতে হবে, অর্থাৎ অনেক কস্ট বেড়ে যাবে। শুধু তাই না, তারা কিন্তু ওই পণ্যগুলোর উপরে শুল্ক করও বহুগুণে বাড়িয়ে দিয়েছে সব মিলিয়ে। অর্থাৎ এই পণ্যগুলো আর ভারতে এখন আর খুব বেশি ঢুকতে পারবে না। আর ভারতীয় ব্যবসায়ীরা বিকল্প কোনো দেশ থেকে তাদের প্রয়োজনীয় এই পণ্যগুলো কিনে নেবে। এতে করে বাংলাদেশের যে অর্থনীতি তার উপরে কিন্তু চাপ পড়ছে। আপনারা দেখেন, ভারত এর মধ্যে আহ, আরো দুবার কিন্তু এই নিষেধাজ্ঞাটা দিয়েছিল। আর সবচেয়ে বড় একটা আঘাত বাংলাদেশের উপরে চলে আসছে, সেটা হচ্ছে ভারতের যে কলকাতা এয়ারপোর্ট ছিল সেটাকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে বাংলাদেশের উৎপাদিত গার্মেন্টস এর অনেক পণ্য সামগ্রী ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। এখন ওই পণ্যগুলো ওইসব দেশে পাঠাতে ব্যয়ের পরিমাণটা অনেক বেড়ে গেছে। অর্থাৎ ওই কলকাতা বন্দর দিয়ে এখন আর সে পণ্যগুলো ঢুকছে না, আর মানে ওই ট্রানজিটটা তারা দিচ্ছে না। এতে করে আমাদের কিন্তু রপ্তানিতে বড় ধরনের একটা প্রেসার পড়েছে। দেখেন, সরকারে যারা থাকে তারা কিন্তু এই বিষয়গুলো জনগণকে জানতে দেয় না, কিংবা অস্বীকার করে, কিংবা বলে না আমরা বিকল্প অন্য কোনো পথ খুঁজে নিব, আরেক ভাবে করব, অন্য দেশ থেকে কিনবো, অন্য দেশ ট্রানজিট দিবে। এইসব হাবিজাবি দিয়ে জনগণকে কিন্তু বোঝানোর চেষ্টা করে। বাস্তবতাটা হচ্ছে তিলে তিলে বাংলাদেশের অর্থনীতিটা কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আপনারা দেখবেন বাংলাদেশের বর্তমানে যেই উন্নয়ন কর্মকাণ্ড সেটা কিন্তু স্থবির। উন্নয়ন কর্মকাণ্ড বাংলাদেশে এখন নেই বললেই চলে। তারপরেও আমাদের রিজার্ভ কিন্তু বাড়ছে না, রিজার্ভ সেই $20 বিলিয়ন কোটায় রয়ে গেছে। কিন্তু সরকার মিডিয়াকে দিয়ে প্রচার করতেছে কি রিজার্ভের পরিমাণ 25 বিলিয়ন। আসলে কিন্তু প্রকৃতপক্ষে রিজার্ভ যেই শুরুতে 5 তারিখ 8 তারিখে যখন সরকার গঠন হয় যেই রিজার্ভ ছিল, এখনো রিজার্ভের পরিমাণ ঠিক সেই পরিমাণ আছে। মাঝখান থেকে কিন্তু উন্নয়ন কর্মকাণ্ড কিছুই হচ্ছে না দেশে। অর্থাৎ ব্যয় হচ্ছে না। ব্যয় না হলে তো রিজার্ভের বহুগুণ বেড়ে যাওয়ার কথা, কিন্তু বাড়ছে না। এর মধ্যে সরকার টাকা টাকা ছাপিয়ে ঋণ নিচ্ছে, ঋণ পরিশোধ করছে। এটা তো পত্রিকায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতির যেই খারাপ অবস্থা, যে চরম পরিণতির দিকে যাচ্ছে, বাংলাদেশের মানুষ কিন্তু এর চরম মূল্য দিবে। আসল বিষয় হচ্ছে কি, পৃথিবীর কোনো দেশই বাংলাদেশের সাথে এখন আর আমদানি রপ্তানি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক বলেন, কোনো কিছুতেই কিন্তু স্বাভাবিক সম্পর্কটা বিরাজ করছে না। এর মূল কারণ হচ্ছে অগণতান্ত্রিক, অনির্বাচিত সরকার। অর্থাৎ একটা নির্বাচিত সরকার আসতে দেশে স্থিতিশীলতা আসে, এবং বিদেশিরা, বিভিন্ন দেশ, বন্ধু দেশগুলো কিন্তু ওই সরকারের সাথে সম্পর্ক তৈরি করে, দেশ এগিয়ে যায়, ডেভেলপ হয়, উম, অর্থনৈতিক চাঙ্গা থাকে। কিন্তু বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, এরা অনির্বাচিত, এমনকি মানবাধিকারের প্রশ্নে বিদেশে তাদের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আপনারা দেখবেন, এই যে গত দুদিন আগে ইকোনমিস্টের যে রিপোর্ট, ভয়াবহ রিপোর্ট, যে তারা এদেশে রাজনৈতিক দল ব্যান করে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে, এবং এটা গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না বলে তারা মন্তব্য করেছে। সব মিলিয়ে আমাদের প্রধান উপদেষ্টা বিদেশে যায়, ওই দেশের রাষ্ট্রপ্রধানরা তার সাথে দেখা করেন না, বসেন না। এ সব মিলে একটা হযবরল সিচুয়েশনে পুরো দেশটাকে ফেলে দিয়েছে। দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়ে গেছে। তো ভারত আসলে তিলে তিলে বাংলাদেশকে কি কারণে কেন, অথবা হ্যাঁ হতে পারে আমাদের সরকারও, আমাদের দেশ তাদেরকে উস্কানি দিয়েছে, তাদের সেভেন সিস্টার দখল করবে, হ্যান করবে, ত্যান করবে, নানা হুমকি ধামকি কিন্তু বাংলাদেশ উইলিংলি নিজ থেকেই তাদেরকে কিন্তু দিয়েছে। হয়তোবা তার প্রতিক্রিয়া স্বরূপ ভারত এই পদক্ষেপগুলো বাংলাদেশের বিরুদ্ধে নিচ্ছে, যাতে বাংলাদেশের কিছুটা হইলেও ক্ষতি, কিছুটা না অনেক ক্ষতিগ্রস্ত, এটা কিছুটা বলা যাবে না, এটা অনেক বড়, যেটা হয়তো আমরা ফিল করছি না। একটা প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় না থাকলে
অনেক ক্ষতি হয়ে যায়। যাই হোক প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।